তুমি একটা পিচ্ছি মেয়ে, তুমি বিয়ের কি বুঝবে? আমার সকল কাজ কি তুমি পারবে? তোমার তো বিয়ের বয়স হয়নি, তাও তুমি বিয়ে করতে পাগল হয়ে গেছো কেন? পিচ্চি মেয়েটি তখন বলল, আপনার স্ত্রীর থাইকা আমি বেশি পারবো। আপনার কতটুকু ক্ষমতা আছে আমার তা দেখার আছে। আমি পিচ্চি মেয়ের মুখে এরকম কথা শুনে অবাক হয়ে গেলাম। একটা বাচ্চা মেয়ে বলে কি? মেয়েটা আরও বলল, আপনি আমায় বিয়ে করে দেখেন আমি কি করি। আমি তখন পিচ্চি মেয়েটাকে বললাম, ঠিক আছে, তাহলে আমি বিয়ের আগে তোমার একটা পরীক্ষা নিতে চাই। যদি পাশ করো তাহলে আমি তোমায় বিয়ে করব। মেয়েটা বলল, আপনার যে কোনো পরীক্ষায় আমি পাশ করতে পারবো। তারপর আমি পিচ্চি মেয়েটাকে নিয়ে হোটেলে গেলাম। পিচ্চি মেয়েটা রাতে আমার সাথে। আমার তো বিশ্বাস হচ্ছে না, কি করে সম্ভব এই বাচ্চা মেয়ের ধারা। বাকি ঘটনাটি গল্পতেই বলছি। 2 দিনের ছুটিতে বাসায় এসে হতভম্ব হয়ে বসে আছি আমি। যাকে খালাতো বোন কম নিজের বোন বলে জেনে এসেছি ছোটবেলা থেকে, সেই পিচ্চি হিমার সাথে আমার মা আমার বিয়ে ঠিক করেছে। আর বলেছে বিয়ে না করলে সে নাকি মরে যাবে। ও আচ্ছা, আমার পরিচয়টা দেই। আমি মানিক, বিসিএস এ প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার পদের সেই 323 জনের মধ্যে একজন। যেখানে সরকারি চাকরি মানেই সোনার হরিণ, সেখানে বিসিএস প্রাপ্তরা হলো হীরার খনি। না, এটা আমার মতামত নয়। আমি বিসিএস পাওয়ার আগেও যেমন সাধারণ ছিলাম, এখনো তাই আছি, তবে মানুষজনের ভাবসাব এ নিজেকে অসাধারণ ভাবতে হয় খানিকটা। সে যাক থাক ভেবেছিলাম এবার মাকে হাসনার জন্য রাজি করাবো। কিন্তু যখনই আমি হাসনার কথা তুললাম, সাথে সাথে মায়ের চেহারা আগুনের মতন জ্বলে উঠল। আমি এবারও তাকে আমার ডিসিশন দিলাম না, কেবল তার ডিসিশনের জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। কিন্তু তারপর মা যা বলল তা তো অসম্ভব। আমার পিচ্চি খালাতো বোনকে আমি বিয়ে করব কি না সেটা নিয়ে আমার মায়ের মাথা ব্যথা নেই। আমার মায়ের মাথা ব্যথা হলো একজন 28 পার হওয়া মেয়ের সাথে আমার বিয়ে কথা ভাবতে পারাটা মায়ের কাছে অসম্ভব বলে মনে হতো। হ্যাঁ, ওর সাথে সম্পর্কের প্রায় 9 বছর হতে চলল। এই 9 বছরে মেয়েটা আমার অসীম অবহেলা সয়েও আমাকে ভালোবেসেছে। আমি রাতের পর রাত তাকে বলেছি আমি পড়া শেষ করে কল দিচ্ছি, থামো। তারপর আমি পড়তে পড়তেই ঘুমিয়েছি। সে তার মতন অপেক্ষায় থেকেছে আমার। এসব তো বলছি অনার্স শেষ করার পরের গল্প, তার আগেও এমন অনেক ঘটনা আছে যা এই মেয়েটা মুখ বুঝে সয়ে গেছে। কেবল এতটুকুই বিশ্বাস রেখে দিন শেষে আমি তার। সে বয়স বাড়িয়েছে আমার জন্য, তার বাবার শাসন, মায়ের রাগ, বিয়ের খানেক সম্বন্ধ। বয়স পার হয়ে যাওয়ার দোহায় কোনো সমস্যা দেখিয়ে সে আমাকে ধরে রাখতে চায়নি। বরং সবসময় আমি যেটা পারবো না বলছি, সে বলছে আমি জানি তুমি পারবে। মেয়েটা কিছু কারণে আমি উপেক্ষা করতে করতেও পারিনি। বহুবার তার কথা ভেবে তাকে বলেছি তুমি বিয়ে করে নাও। তার সেই এক কথা, বিয়ে করলে তোমাকেই করব, নয়তো না। এই কথাটা খানিকটা স্বস্তি দিত আমাকে। আজকাল সে আমার উপেক্ষা সহ্য করে, অবহেলা মেনে নেয়। যেতে চাইলে আটকায় না, কল না ধরলে আর পরে কল দেয় না। 9টা বছর অপেক্ষা করতে করতে মেয়েটার অপেক্ষা করার মতন কঠিন একটা রোগ হয়ে গেছে বোধ হয়। আমি জানি মেয়েটা কষ্ট পায়, রাতভর কাঁদে, সমাজের সব কথা, বাড়ি থেকে বিয়ের চাপ, সবটা হাসি মুখে মেনে নিয়ে মেয়েটাও খুব ক্লান্তি বোধ করে। মাঝে মাঝে আমাকে বলে, মানিক, কিছু কথা ছিল। আমি জানি কি কথা, তবে মায়ের আপত্তির কথা বারবার তাকে শোনাতেও ভালো লাগে না আমার। তাই প্রায় দিন তার কল অ্যাভয়েড করি। হঠাৎ একদিন কল করে বলি, আর বলো না, খুব ব্যস্ত ছিলাম একদিন। তারপর সে নরম ভাবেই বলে, আমি জানি তো, বিসিএস ক্যাডারের অনেক রকমের ব্যস্ততা থাকে। যাই হোক, পরের ক্লাসের জন্য বসে আছি, সময় হয়ে গেছে, রাখছি বলে কেটে দেয়, কথা বাড়ায় না। আর সে আগে ঢাকা থেকে বাড়িতে আসলে তার জন্য সময় বের করে দেখা করতাম, আজাকাল সেটাও কমিয়ে দিছি। মায়ের কিছু কথার প্রভাব আমার উপরেও পড়ে গেছে। 28 বছর একটা মেয়ের জন্য বিশাল ব্যাপার। এখন আর হাসনাকে আমার ভালো লাগে না তেমন। নয়তো তাকে দেখার জন্য যে আমিটা ছটফট করতাম, সেই আমিটাই আজকাল আর তাকে দেখতে চাই না। কেন? নাকি টাকা ইনকাম আর ক্যারিয়ার হওয়ার পরে মানুষের চিন্তা ভাবনা আচমকাই বদলে যায়? আজকাল এসব আজব চিন্তা ভাবনা মাথায় ঘুরতে থাকে সবসময়, কিন্তু সেসবকে আমি সময় দেই না। ঘাড়ে চড়ে বসার একটা সুকটান দেয়ার তাগিদে বাসা থেকে বের হলাম। তারপর অনেকদিন পরে এক মুহূর্তের জন্য হাসনাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে শুরু করলাম। আকাশ মেঘলা হয়ে আসলো, হয়তো একটু পরেই বৃষ্টি শুরু হবে। আমি স্কুলের পাশের মাঠটায় বসে একা একা অন্য কাউকে নিয়েই ভাবছি। স্কুল ছুটির পরের বৃষ্টিতে কত ভিজেছি আমরা না? এটা আমার মনে পড়তো না। সদ্য কিছু ছেলে মেয়েকে দেখছি ভিজতে ভিজতে বাসার দিকে যেতে। একটা 2 বেনি করা মেয়ের দিকে চোখ যেতেই তার লাজুকটা দেখে বুঝলাম পাশের ছেলেটাকে সে খুব ভালোবাসে। কিন্তু এই মেয়েটা কি জানে প্রতিষ্ঠিত হওয়ার পরে ছেলেটা তাকে ছেড়ে দিবে?
এই ভেবে কিছুটা মন খারাপ হয়ে গেল। তারপর মনে হলো আচ্ছা আমিও তো একই কাজ করছি। অতঃপর আর সেখানে বসে থাকলাম না। ঘড়িতে সময় তখন 2:30। হাসনাকে এখন স্কুলে গেলে পাওয়া যাবে। আমি সোজা ওর স্কুলের উদ্দেশ্যে চলে গেলাম। ও সেখানে চাকরি করে আজ প্রায় 5 বছর। গেটের সামনে রিক্সা থামতেই হাসনার সাথে আমার চোকাচোকি হলো। ইশারায় বললাম উঠে বসতে। তারপর তার দিকে চোখ ফেরাতেই এই প্রথমবারের মতন উপলব্ধি করলাম চোখের নিচের ডার্ক সার্কেলগুলো। এগুলো যেন সাক্ষী তার রাতের পর রাত না ঘুমানোর। তারপর তার দিকে যতবার তাকালাম কেবল মনে হতে লাগলো এই মেয়েটাকেই তো একসময় খুব ভালোবাসতাম। এর জন্যই তো পাগলামো করতাম। তাহলে পাশাপাশি রিক্সায় বসেও আজ আমাদের এত দূরত্ব কেন? হাসনা এখন আর আমার সাথে কথা বলা, দেখা করা, ফুচকার আবদার এসবের জন্য জেদ করে না কেন? রিক্সাটা হাসনার বাড়ির সামনেই থামাতে বললাম, ও কিছুই বলল না, নেমে গেল। আমি বললাম আজ সন্ধ্যায় রিক্সায় ঘুরবো, নীল শাড়িটা পরে রেডি থেকে নিতে আসবো। ও এবার মুচকি হেসে বলল অপেক্ষা করব। তারপর বাড়ির ভিতরে চলে গেল। আমি বাসায় এসে একটা ঘুম দিলাম, কারণ আপাতত মাথা কাজ করছে না, একটা ঘুম দরকার। প্রায় 8টা বাজে। ঘুমের ভাবটা কাটতেই আবারও ফোন বাজতে লাগলো। ফোন ধরেই বললাম, বলো। এমন কেন করো মানিক? কি করলাম? তোমার আসার কথা ছিল না? সরি, ঘুমাচ্ছিলাম। 10টা মিনিট আসতেছি বলে কেটে দিলাম। তারপর হাসনার দেয়া খুব পছন্দের সাদা পাঞ্জাবিটা গায়ে দিলাম। ঘর থেকে বের হতেই মায়ের সামনে পড়লাম। তারপর মা বলল, ফকিরের বাচ্চা, এত কাপড় থাকতে ওই ফালতু মেয়ের দেয়া পাঞ্জাবিটাই তোর গায়ে দেয়া লাগবে কেন? কোথায় যাওয়া হবে? না তোর বাসায় মানুষ আসবে, একটু পরেই বের হোস না। টেবিলে প্লেট রাখতে রাখতে এসব বলল মা। আমি বললাম, বড় আপা আসবে নাকি? মা বলল, তোর খালারা আসবে, তোর তো ছুটি নাই, তাই আজকে রাতেই বিয়ের সবটা করে নিতে চায়। আমি অবাক হলাম, তবে কিছু বললাম না। আবার রুমে এসে কিছুক্ষণ বসে থাকলাম। তারপর হাসনাকে কল দিয়ে বললাম, নিয়ে বের হও, আর তোমার ভোটার আইডিটা একটু দরকার আছে, নিয়ে এসো মনে করে। ও বিশেষ কিছু জানতে চাইল না, বলল আচ্ছা। তারপর আমি এখন ওকে নিয়ে কাজী অফিসে বসে আছি। কাগজপাতি ঠিক হলেই আমরা বিয়ে করব। হাসনার চোখে হীরের চেয়ে বেশি ঝলকানি। আজ যেন ওকে একটু বেশিই সুন্দর লাগছে, একদম হুরদের চেয়েও বেশি সুন্দরী। বিয়ে পাত চুকিয়ে আমি হাসনাকে নিয়ে বাড়ি ফিরলাম। দরজায় দাঁড়াতেই সবাই আমাদের দেখে হতরম্ব। মা ওকে দেখেই যা নয় তা বলা শুরু করে দিল। বড় আপা এগিয়ে এসে হাসনাকে বাড়ির ভিতরে সোফায় নিয়ে বসালো। তারপর বলল, এতদিনে একটা কাজের কাজ করেছিস ভাই। মা আপার কথায় অগ্নিমূর্তির ন্যায় বিগড়ে গেল। তারপর আবারও হাসনাকে বকতে লাগলো। তখন আমি বলা শুরু করলাম, মা এই যে তোমার বড় মেয়ে, তার বয়স কত করে বিয়ে দিয়েছিলে যেন? 27। তাও নাকি আপা তোমার কাছে ছোটই ছিল? পাড়া প্রতিবেশী কিছু বললে তার উপরেও ঝাঁপিয়ে পড়তে না করনি, অথচ আপার কত কত সম্বন্ধ ফিরে গেছে, মনে আছে তোমার? তবুও তুমি বলতে আমার মেয়ে এখনো বুড়ি হয়নি, ওর আরো ভালো ঘরে বিয়ে দিব। তারপর একদিন আপার বিয়ে হয়ে গেল। তখনও তোমাকে বলতে শুনতাম মেয়েটাকে আরো কিছু দিন রাখতে পারতাম। তোমার মেয়ে 28-এও তোমার কাছে খুকি ছিল, অথচ কথাটা যখন তোমার ছেলের ঘাড়ে এসে পড়ল, তখন অন্যের মেয়েটা বুড়ি। আজকে যদি আমি ভালো পজিশনে না থাকতাম, ভালো টাকা স্যালারি না পেতাম, তখনও কি তোমার মতবাদ এমনই থাকতো? কই, আজ থেকে 5 বছর আগে যখন ওকে তোমার সাথে পরিচয় করিয়ে দিলাম, তখন তো তুমিই ওকে বলেছিলে এমন চাঁদ মুখকে কেউ পছন্দ না করে থাকতে পারে। তাহলে আজকেন সেই পছন্দের মেয়েটাকে তোমার কাছে বুড়ি অসুন্দর লাগে? সেই মুখেই আজ কেন বয়সের ছাপ পড়ছে বলে লাগে? কারণ আজ তোমার ছেলে প্রতিষ্ঠিত, নাকি তুমি কয়েক হাজার টাকার মুখ বেশি দেখছো বলে? বেশি কিছু চাইনি মা, মেয়েটা আমার জন্য অনেক কিছু খুইয়েছে। একজন মেয়ের বিয়ের বয়স 18 পেরোতেই হয়ে যায়, সেখানে মেয়েটা আমার এত অবহেলা অবজ্ঞা উপেক্ষা সয়েও থেকে গেছে। শুধু আমার নয়, তোমার মতন অনেকের কাছেই তাকে এসব শুনতে হয়েছে, এমনকি সেই তালিকায় তার পরিবারও রয়ে যায়। ওকে আমার জন্য মেনে নিও না মা, মন থেকে মেনে নাও, নয়তো এই সাংসারিক আগুনে আমরা সবাই পুড়ে যাব। মেয়েটা অনেক স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছে মা, মেনে নাও বলে পায়ে বসে গেলাম। আমার দেখাদেখি হাসনাও এসে মায়ের পায়ের কাছে বসে পড়ল। মা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আপাকে বলল খালাদের খাইয়ে দিতে, তারপর সে তার রুমে চলে গেল। আমরা আরও কিছুক্ষণ ওভাবেই বসে থেকে নিজেদের দিকে হতবাক হয়ে তাকিয়ে রইলাম। প্রায় 6 মাস কেটে গেছে বিয়ের, এখন আর আমি হাসনাকে অবহেলা করি না। হাসনা আবারও আগের মতন বকবকিয়ে দিনভরের গল্প শোনায়। মা কি বলল কি করলো, আমি প্রায় বলি ঢাকায় আসো সংসার করি, তার এক কথা আমার সংসার ফেলে যাওয়ার জো আছে। মা একটু 19-20 হলেই হাসনা মা কই গেলি বলে বাড়ি মাথায় তুলে রাখে।
তেলচুন পান সব কিছুতেই আমি তাহলে বলো এমন সংসার ছেড়ে কোথাও যাওয়া যায়? আমি কেবল হাসি আর ভাবি এই মেয়েটাকে ঠকালে আমি যে নিজেই ঠকে যেতাম। তার কিছুদিন পর আমার খালা বাড়িতে এসে জোরে জোরে চিল্লাতে লাগলো আর বলতে লাগলো, আমার মেয়ের সাথে বিয়ের কথা ছিল, আর আজ তোমার ছেলে একটা বুড়ি মেয়েকে বিয়ে করে এনেছে। এ আমি কিছুতেই মেনে নিতে পারি না। আমার মেয়ে কি কম সুন্দর নাকি? এবার লেখাপড়ায় 2 পয়েন্ট পাইছে, হয়তো তার বয়স কম দেখায়, বাচ্চা মেয়ে তো কি হয়েছে? এর চাইতো কম বয়সী মেয়েরা কি সংসার করতেছে না? খালার মুখে এরকম কথা শুনে আমি অবাক হয়ে গেছি। আমার মাকে বলছে, তুই বোন হয়ে আমার সাথে এরকম বেইমানি করতে পারলি? মা বলল, আমি তো বেইমানি করিনি। আমার ছেলে ভালোবেসে বিয়ে করেছে। আমার ছেলের পছন্দের বাহিরে তো আমি কিছু সিদ্ধান্ত নিতে পারি না। খালা বলল, তাহলে আগে কেন কথা দিয়েছিলে? এখন তো আমার মেয়ে দানাপানি ছেড়ে মরতে বসেছে। মা বলল, এখন আর কি করার আছে আমার বলতো? তোর মেয়েকে বুঝা। খালা বলল, আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আমি কিন্তু মা ছেলে কাউকে ছাড়ব না। খালার মুখে এরকম কথা শুনে আমি একটু চিন্তায় পড়ে গেলাম। আমি জানি খালা এখন আমার বড় চাকরি হয়েছে তো, তাই আর লোকটাকে সামলাতে পারছে না। আমি এসব ভাবতে লাগলাম। আমার মাকে বললাম, মা তুমি কিছু চিন্তা করো না, তোমার বোনের পিচ্ছি মেয়েকে আমি সব বুঝিয়ে বলবো। আমি আশা করছি সব ঠিক হয়ে যাবে। মা বলল, তাই যেন হয় বাবা। মেয়েটা যদি কিছু করে বসে তাহলে তো তোর উপর ঝামেলা হতে পারে। আমি বললাম, মা এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, কিভাবে কি করতে হয় আমার সব জানা আছে। তারপর একদিন খালার পিচ্ছি মেয়েটা হঠাৎ আমাদের বাড়িতে আসলো। আমি তাকে বললাম, আসো তুমি আমার ঘরে আসো। পিচ্ছি মেয়েটা আমার রুমে আসলো। আমি তাকে বসতে বললাম, দেখলাম মেয়েটা কাঁদছে। আমি বললাম, এই মেয়ে তুমি কাঁদছো কেন? মেয়েটা বলল, আমি আপনাকে ভালোবাসি তাই। আমি বললাম, তোমার কি ভালোবাসার বয়স হয়েছে? আর তোমার বিয়ের বয়স হয়নি, এখনই বিয়ের জন্য এত পাগল হয়েছ কেন? পিচ্ছি মেয়েটা বলল, আপনার স্ত্রীর চাইতে আমি আপনাকে বেশি সময় দিতে পারবো। আমার বয়স কম হলেও বিয়ের সকল কার্যক্রম চালিয়ে যেতে পারবো। আমি তো এই পিচ্ছি মেয়ের কথা শুনে অবাক হয়ে গেলাম। ছোট একটা মেয়ে বলে কি? তার মাথায় তামায়ে কি ভূত চাপিয়ে দিচ্ছে নাকি? আমি তখন পিচ্ছি মেয়েটাকে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি কিছুদিন অপেক্ষা করো, আমি তোমায় বিয়ে করব। তুমি হবে আমার দ্বিতীয় স্ত্রী, এতে কি তোমার আপত্তি আছে? পিচ্ছি মেয়েটি বলল, আমি শুধু আপনাকে চাই। বিয়ের 1 মাস পর আমায় বিদায় দিয়ে দিয়েন, তাও আমাকে বিয়ে করুন, নইলে আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। পিচ্ছি মেয়ে এসব কি বলে 1 মাস পর চলে যাবে, তাও তাকে বিয়ে করতে হবে? আমি তো কিছুই বুঝতেছি না, মেয়েটির মাথায় কি সমস্যা আছে নাকি? আমি মেয়েটাকে বললাম, তোমার 1 মাস হলেও চলবে, আর তুমি কিন্তু ছোট, তুমি আমার সকল চাঁদোয়া পূরণ করতে পারবে কি? পিচ্ছি মেয়েটা বলল, একবার আপনার দায়িত্ব দিয়ে দেখেন আমি পারি কিনা। মেয়েটির প্রত্যেকটা কথা আমার কাছে অদ্ভুত বলে মনে হচ্ছে। পিচ্ছি মেয়ের মুখে এসব কথা মানায়? আমি বললাম, ঠিক আছে, আমি তোমাকে পরীক্ষা করতে চাই। মেয়েটা বলল, কি পরীক্ষা করবেন? আমি বললাম, আমি যে তোমাকে বিয়ে করব সেটা আপাতত আমার স্ত্রীকে জানানো যাবে না। বিয়ে হয়ে গেলে পরে জানলে কোনো সমস্যা নাই, কিন্তু আগে যদি তুমি আমার পরীক্ষায় পাশ করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারবো। মেয়েটি বলল, কি পরীক্ষা? আপনি যে পরীক্ষা দিবেন সেই পরীক্ষায় আমি পাশ করতে পারবো। আমি বললাম, তাহলে তুমি আমার সাথে একদিন দূরে কোথাও যেতে হবে। সে বলল, আপনি জেনে বলবেন সেখানেই যাব। আমি বললাম, তাহলে তোমায় নিয়ে পটুয়াখালী যাব ঘুরতে। সে খুশি হয়ে বলল, ঠিক আছে। আমি পরের দিন তাকে পটুয়াখালী ঘুরতে নিয়ে গেলাম। তারপর রাত হলো, আমরা একটা হোটেলে উঠলাম। তারপর আমি বললাম, আজ রাতেই তোমার পরীক্ষাটা নিবা? আমি বললাম, আচ্ছা তুমি আমায় সত্য করে বলো তো, তুমি কি কাউকে ভালোবাসো? সে বলল, বাসি আপনাকে। আমি বললাম, এটা মিথ্যা, তুমি অন্য একটা ছেলেকে ভালোবাসো, তাই না? সে বলল, না, আমি আপনাকে ছাড়া কাউকে ভালোবাসি না। তারপর যে ছেলেটি তাকে পাগলের মতো ভালোবাসত সেই ছেলেটিকে আমি ডাক দিলাম, দিদার তুমি আসো তো। দিদার, তুমি সব খুলে বলো। দিদার বলল, স্যার, আপনার খালাতো বোন আমায় পাগলের মতো ভালোবাসত, কিন্তু আপনার যখন বড় চাকরি হয়ে গেছে তখন আপনার খালা তাকে আপনার কাছে বিয়ে দিতে চায়। আপনার খালা বলল, দরকার হয় একদিনের জন্য ওকে বিয়ে কর, কারণ তার সম্পত্তির ভাগ আমি চাই।
আপনার খালা একজন লোভী মানুষ। আমি তখন পিচ্ছি মেয়েটাকে বললাম, এসব কি বলেছে ছেলেটি? পিচ্ছি মেয়েটি বলল, আমার কোনো দোষ নাই, সকল দোষ আমার মায়ের। কারণ আমি মায়ের পরামর্শে আমি আপনার সাথে বিয়ের নাটক করতে বাধ্য হয়েছি। আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি পিচ্ছি মেয়েটাকে বললাম, আমি তোমায় মাফ করতে পারি, তবে আমি তোমাকে 2 বিঘা জমি তোমার নামে বিক্রি করে দিলাম। আর সেই টাকাটা দিয়ে তোমরা দুজন বিয়ে করে সুখে থাকো। আমি বুঝি ভালোবাসার কি মর্ম। পিচ্ছি মেয়েটি বলল, আপনি আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। রাত যখন গভীর হলো তখন দুলাভাই আমার রুমের দরজায় এসে নক করল। আমি জানতাম না বাহির থেকে দুলাভাই নক করছে। আমি ভয় পেয়ে আস্তে করে বিছানা থেকে উঠলাম। তারপর রুমের দরজার কাছে গেলাম। রুমের দরজার কাছে গিয়ে দরজাটা খুললাম। তারপর দেখলাম দুলাভাই। আমি দুলাভাইকে জিজ্ঞেস করলাম, এত রাতে আপনি আমার রুমে কিসের জন্য? দুলাভাই বলল, তুই এখন কোনো কথা বলবি না, চুপচাপ শুয়ে পড়ো। দুলাভাই এই কথা বলে আমার ওড়নাটা সরিয়ে দিয়ে যা করেছিল তা শুনলে তোমরা ঠিক থাকতে পারবে না। তাহলে আসল ঘটনাটা শুরু করি। আমার নাম কল্পনা, থাকি ময়মনসিংহ শহরে। একদিন এক বান্ধবী, নাম সবিতা, বলল, এই আমি আগামী ছুটিতে বড় আপার বাসায় যাব, তুই যাবি আমার সাথে। কল্পনা আপা এখন কোথায় থাকে তা বললি না, আগেই কিভাবে বলি যাব কিনা? ও হ্যাঁ, এই দেখ, আসল কথাই বলা হয়নি, শোন, বড় আপা এখন চট্টগ্রাম থাকে। যাবি? হ্যাঁ, যেতে পারি যদি মাকে রাজি করাতে পারিস। ঠিক আছে, সে ভার আমার। সত্যিই কলেজ বন্ধ হবার পর বাসায় ফিরে এলাম। বিকেলে সবিতা এসে হাজির। মায়ের কাছে বসে অনেকক্ষণ ভূমিকা করে আসল কথা বলল, খালাম্মা, আমি পরশু দিন চট্টগ্রাম যাব। বড় আপার বাসায় কল্পনাকে আমার সাথে যেতে দিবেন? না, কল্পনা কিভাবে যাবে? আমি রাজি হলেও ওর বাবা দিবে না। তাছাড়া তুমি কার সাথে যাবে? কেন, দাদা নিয়ে যাবে। আমি কয়েকদিন থাকব। দাদা আমাকে রেখে চলে আসবে, আবার বড় আপার সাথে আমরা ফিরব। কয়দিন থাকবে? বেশি না, মাত্র 1 সপ্তাহ। ও, কল্পনা আসবে? হ্যাঁ, আপনি একটু বলেন খালুকে। আচ্ছা, দেখি। শেষ পর্যন্ত বাবা রাজি হলেন। চট্টগ্রামে কল্পনা আপার বাসায় এসে পৌঁছে দেখি এলাহি কারবার, তার শ্বশুর শাশুড়ি সহ আরও প্রায় 5-6 জন মেহমান এসেছে গতকাল। খাওয়া দাওয়ার পর এখন চিন্তা শোয়া হবে কোথায়। আপা পাশের বাসায় গেল। সে বাসায় ভদ্রলোক একা আছে, তার ফ্যামিলি গেছে ঢাকায়। হ্যাঁ, আপা পজিটিভ খবর নিয়ে এসেছে, এই পাশের বাসায় থাকব। আমি আর সবিতা। আমাদের নিয়ে এসে পরিচয় করিয়ে দিয়ে গেলেন আপা। এই যে ভাই, আমার বোন সবিতাকে তো চেনেন, আর এ হল ওর বান্ধবী কল্পনা। আরে সবিতা, কেমন আছ? কখন আসলে? হ্যাঁ দুলা ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো ভালো, তোমার মতো শালি যাদের, তারা কি আর খারাপ থাকতে পারে? দুলাভাই খালি বেশি কথা বলেন। না না, বেশি আর কি বললাম। তা খেয়ে এসেছো নাকি? রান্না করব? না, খেয়ে এসেছি। তবে শোন, সকালে কিন্তু নাস্তা বানিয়ে নিজেরা খাবে। আমাকে খাওয়াবে, তারপর যাবে, এবং যে কয়দিন থাকবে এই হিসাবই চালু থাকবে, বুঝেছ? আচ্ছা ভাবি, আপনি যান, ওদিকে ব্যবস্থা করেন। গিয়ে আমি দেখছি, এখানে ওরা এই রুমেই থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি, আছো তোমরা আমার সাথে। পাশের রুমে নিয়ে গেলেন, বিছানা দেখিয়ে বললেন, সবিতা তুমি তো চেন সব, তাহলে শুয়ে পর, অনেক লম্বা জার্নি করে এসেছ। আমি সিরিয়ালটা দেখে শোব। না, আমরাও দেখব। দেখবে? তাহলে আসো, দেখো। টিভি দেখাছিলাম আর বিভিন্ন গল্প করছি। বলেই ফেললাম, বাহ দুলাভাই, আপনি এত সুন্দর করে কথা বলেন। সবিতা আগে আপনার কথা কিছু বলেনি? নাকি আর কথা বলা, এই তো এমনি, আর কি। আচ্ছা, তোমরা চা খাবে? লম্বা জার্নি করেছ, ভালো লাগবে। কে বানাবে? আপনি বানাবেন? মাথা খারাপ, দুইটা শালি ঘরে থাকতে কোনো বোকা চা বানিয়ে খায় বল? সবিতা বলল, না দুলাভাই, আমি বানিয়ে আনছি, আপনি বসেন। আমি সবিতায়ের সাথে রান্নাঘরে গেলাম, চায়ের কাপ এনে দুলাভাইয়ের হাতে দিলাম, উনি খুব খুশি হলেন।
কি ব্যাপার তোমাদেরটা? না, এখন চা খেলে ঘুম হবে না, আপনার জন্যেই বানালাম। দেখি কান, তোমরা খাবে না জানলে আমিও বাদ দিতাম। চা শেষ হবার সাথে সাথে সিরিয়ালও শেষ। দুলাভাই এখন শোয়া যায়? হ্যাঁ, চল মশারিটা টানিয়ে নাও, রাতে ভয় পেলে আমাকে ডাকবে। আচ্ছা দুলাভাই। সবিতায়ের মশারি টানানো হলে আমি ভিতরে ঢুকে জিজ্ঞেস করলাম, এই দুলাভাইয়ের কি বাচ্চা আছে? হ্যাঁ, এক মেয়ে। কেন আফসোস হচ্ছে? চুপ করবি না, আপাকে ডাকবো। শুয়ে শুয়ে ভাবছিলাম দুলাভাই বেশ আলাপি লোক। চেনা নেই জানা নেই, এইটুক সময়ের মধ্যে কেমন আপন করে নিয়েছে। দেখতে সুন্দর অনেক। এ বাসার আপাটা কি লাকি, যদিও তাকে দেখি নাই, তবুও মনে হল একটু হিংসা হচ্ছে। এমন পুরুষ মানুষ কয়জন নারীর ভাগ্যে জোটে, অথচ আপা যখন নিয়ে আসছিল ভাবছিলাম কোথায় না কোথায় নিয়ে যাচ্ছে। ইরে কল্পনা, ঘুমাচ্ছিস না? না রে, ঘুম আসছে না, কি করব? ও বুঝেছি, দুলাভাইয়ের কথা ভাবছিস। ধুর, কি যে বলিস না তুই। বারে খারাপ বললাম কিসে শুনি, তোর যেমন পছন্দ। দুলাভাই একেবারে হুবহু তাই, যদি তার বউয়ের না থাকতো তাহলে আমি প্রস্তাব দিতাম। আচ্ছা, রাত কত হয়েছে দেখেছিস, এখন ঘুমাবার চেষ্টা কর। পরের রাতে আবার এলাম। দেখি দুলাভাই টিভি দেখছে, সাইড টেবিলে চায়ের খালি কাপ। কি দুলাভাই, কি দেখছেন? আরে আসো আসো, বসো, বল কি খেদমত করতে পারি? না, আপনাকে খেদমত করতে হবে না, আপনার জন্য কি করব তাই বলেন। যা দরকার তা তোমরা পারবে না। কেন পারবো না বলেই দেখেন পারি কিনা। চা বানাবো? তোমরা খাবে না? তাহলে থাক। থাকবে কেন, এখনই আনছি। দেখ, যদি পারো ভালোই হয়। সেই সন্ধ্যা থেকে ভীষণ মাথা ধরেছে। টিভিতে আমার প্রিয় একটা সিরিয়াল চলছিল, কিন্তু সবিতায়ের ঘুম পাচ্ছিল বলে ও ঘুমাতে চলে গেল। আমি কি করি ভেবে রয়ে গেলাম, দেখেই যাই। চা খেয়ে দুলাভাই বললেন, একটু কড়া করেছ বলে চাটা ভালো হয়েছে, দেখি যদি মাথাটা ছাড়ে। একই দুলাভাই, আপনার চোখ এমন লাল হয়ে আছে, কপালের পাশে রগ ফুলে গেছে কেন? ওই যে বলছি না, মাথা ব্যথা, এটা আমাকে খুব কষ্ট দেয়। মালিশ করে দিব? না থাক, তুমি বেড়াতে এসেছো, আবার কি মনে করবে? কি যে বলেন দুলাভাই, কি মনে করব? আপনার কষ্ট হচ্ছে তো। আর তাছাড়া মাথা ব্যথা কমাতে মালিশের কোনো বিকল্প নেই। দুলাভাই, আমি মালিশ করে দেই আপনার কপালটা, তাহলে ব্যথা কমে যাবে। না, তুমি পারবে না। এই জন্যে আমার স্ত্রী আমাকে ছেড়ে সাধারণত কোথাও যায় না। এই যন্ত্রণাটা খুব খারাপ। আমি এতক্ষণ শুয়ে পড়তাম, তোমাদের জন্য বসে রয়েছি। আচ্ছা, সবই ঠিক আছে, এখন আপনি কোনো কথা না বলে চলেন বিছানায় শুয়ে পড়েন। আমি আপনার মালিশ করে দেই, আমি ভালো মালিশ করতে পারি। মায়ের মাথায় ব্যথা আছে তো, তাই সবসময় মালিশ করতে হয়। কিন্তু সবিতা দেখলে কি বলবে? আরে, অসুখ হলে সবাই মানুষকে সেবা করতে পারে, এই নিয়ে আপনার ভাবতে হবে না দুলাভাই। আরে ধুর, সবিতা ঘুমিয়ে পড়েছ, আপনি জানেন না ওর ঘুম মরার মত। আর জানলেই বা কি আসে যায়, অসুস্থ মানুষের সেবা করতে হবে না? ও তাহলে চল। দুলাভাই উঠে তার শোবার ঘরে গেল। আমি সবিতাকে এক নজর দেখে দুলাভাইয়ের পিছনে গেলাম। আপনারা বিশ্বাস করেন, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। লাইট জ্বালাতে চেষ্টা করলো, কিন্তু লাইট কিছুতেই জ্বলল না। একই টিউবটা আবার গেল। ধ্যাত, এই জন্যে আমার টিউব লাইট একেবারে পছন্দ না। শেষ পর্যন্ত ডিম লাইট জ্বালাতে হলো। দুলাভাইকে আমি তার মাথায় মালিশ করে দিচ্ছিলাম। দুলাভাই বলল, তুমি তো দেখি একেবারে ডাক্তারের মতো মালিশ করতে পারো। কি যে বলেনে দুলাভাই, আমার মায়ের মাথায় প্রতিদিন মালিশ করি তো, তাই অভ্যাস হয়ে গেছে। দুলাভাই বলল, তাই তো বলি, এত ভালো করে মালিশ করা কোথায় থেকে শিখলা? দুলাভাই, আপনারে একটা কথা বলি, আপনি যদি বিয়ে না করতেন তাহলে আমি আপনাকে বিয়ে করে নিতাম। আপনাকে বিয়ের প্রস্তাব দিতাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন? দুনিয়ায় এত মানুষ থাকতে আমার প্রতি নজর পড়ল কেন গো? দুলাভাই, আপনার মতো মানুষ আমি কোনোদিন দেখিনি। আপনি যেমন সুন্দর তেমন আপনার কথাবার্তা। আপনি যাকে বিয়ে করেছেন সে তো ভাগ্যবতী। আরে তুমি যা মনে করছো তা না। তুমি হয়তো ভাবছো আমি বিয়ে করে অনেক ভালোই আছি, কিন্তু আমার মনের অবস্থা তুমি জান না। আমি আসলে এই সংসার নিয়ে ভালো নেই। তোমার ভাবির আচার আচরণ তেমন একটা ভালো না। তোমার ভাবি আমায় তেমন পছন্দ করে না। আমি বললাম, দুলাভাই, আপনি কি বলেন এসব? আপনার মতো একটা সুদর্শন মানুষকে ভাবি পছন্দ করে না, এটা কি করে হয়? আমার এই কথাটা বিশ্বাস হচ্ছে না দুলাভাই। তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমার করার কিছু নাই। আমি সত্যি বলছি, আমি আসলে তোমার ভাবিকে নিয়ে ভালো নেই। আচ্ছা দুলাভাই, আজ ঘুমান, আমি আমার রুমে গিয়ে ঘুমাই। ঠিক আছে, কাল কথা হবে। আর আমি তো
আছি সবিতা যতদিন আছে। আমি তাকে ডাক দিলাম আর বললাম, শোন, তুমি যে আমার মাথা ব্যথা দূর করেছ তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। আরে দুলাভাই, আপনি আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, কারণ আমি তো রোগী মানুষের সেবা করেছি। সমস্যা নাই, কাল আবার কথা হবে। তাহলে আমি এখন যাই? আচ্ছা ঠিক আছে, যাও। পরের দিন রাতে আমি আমার শালীকে বললাম, আজ আমার সাথে দেখা করো রাতে। আমি বললাম, ঠিক আছে দুলাভাই, আপনি রুমে যান, আমি আসব। আমি আমার রুমে গেলাম। আজ আমার মাথা ব্যথা তেমন নাই। তারপরও আমি ভাবলাম কল্পনাকে দিয়ে। আমি কল্পনা মানে আমার শালীর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু কল্পনা আজ কিছুতেই আসছে না। আমি ভাবতে লাগলাম, আজ কল্পনা আসলে আমি তার কাছে থেকে আমার মনের চাওয়াটা পূর্ণ করে নিব। আমি ভাবতে লাগলাম কিভাবে কি করা যায়। কল্পনা কি আমার কথায় রাজি হবে নাকি অন্য কাউকে বলে দিবে? কারণ আমার খুব ভয় হচ্ছে, যদি আমার স্ত্রী কিছু জানে তাহলে আমার 12টা বেজে যাবে। আর তাই যা করতে হবে খুব ভেবে চিন্তে করতে হবে। আমি কল্পনাকে আস্তে করে ডাক দিলাম, কল্পনা এইদিকে আসো তো, তোমার সাথে জরুরি কথা ছিল। আমি বললাম, দুলাভাই আসছি। আমি দুলাভাইয়ের ডাক শুনে তার রুমে গেলাম। আমি বললাম, দুলাভাই চা করে দিব। দুলাভাই বলল, তোমার হাতের চা খেলে আমার মাথা ব্যথা ভালো হয়ে যায়। তাই নাকি দুলাভাই? তুমি এমন ভাব করছো মনে হয় কিছুই তুমি জান না। দুলাভাই, আমি সব জানি, এমনি আপনার সাথে মশকরা করছিলাম। আরে তুমি আমার সাথে মশকরা করো, কিন্তু আমার মনের ভিতর তো কোনো শান্তি নাই। দুলাভাই, আপনি চাইলে আপনি মনে শান্তি পেতে পারেন। আমি বললাম, কিভাবে পাবো? তোমার ভাবি যে অহংকারী মানুষ, তার কাছ থেকে ভালো কিছু পাওয়া সম্ভব না। এরই মধ্যে আমার স্ত্রী বাসায় হাজির। তুমি চলে আসছো, তুমি না বলেছিলে আরো 2 দিন তোমার বাপের বাড়িতে থাকবে? আরে আমি এতদিন থাকলে তোমার কষ্ট হতে পারে, আর তাই ভাবলাম চলে যাই। আমি ভাবির ব্যবহার তো খারাপ দেখলাম না। ভাবি বলল, এই 2 দিন তুমি কেমনে আছো, কি করছো, ঠিকমতো খাওয়া দাওয়া করছো কিনা তা নিয়ে আমি মহা দুশ্চিন্তায় ছিলাম। আর তাই তো কোনো কিছু না ভেবে চলে আসলাম। যাক, ভালোই করেছে, তোমার ছোট বোন আসছে, তুমি আর কয়দিন থাকলেই হতো। তারপর ভাবি বলল, যাও তুমি স্নান করে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। তারপর দুলাভাই স্নান করে আসলো। ভাবি নিজ হাতে দুলাভাইকে ভাত খাওয়াইয়া দিচ্ছিল। আমি এই দৃশ্য দেখে ভাবলাম, ভাবি তো দুলাভাইকে ভালোই যত্ন করে। তাহলে দুলাভাই কি আমার সাথে মিথ্যা কথা বলেছে নাকি? আর দুলাভাই আমার সাথে মিথ্যা কথা বলবে কেন? এখন আমি বুঝতে পারলাম, দুলাভাই আমায় মিথ্যা বলে আমার কাছ থেকে কিছু আদায় করতে চাইছিল। যাই হোক, দুলাভাইয়ের মক্কল বুঝতে আর আমার বাকি রইল না। আমি রাতে আমার রুমে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমাতে গেলাম। তারপর রাত যখন গভীর হলো, তখন আমার রুমের দরজায় কারো নক পেলাম। তারপর আমি ভাবলাম, এত রাতে কে দরজায় নক দিল? আমি কিছুটা ভয় পেলাম। তারপর আমি আস্তে আস্তে বিছানা থেকে উঠলাম আর দরজার কাছে গেলাম। তারপর মনে সাহস নিয়ে রুমের দরজাটা খুলে দিলমা। তারপর যাকে দেখলাম সে আর কেউ না, সে আমার দুলাভাই। আমি দুলাভাইকে বললাম, আপনি এত রাতে আমার রুমে কিসের জন্য? দুলাভাই বলল, ওই দিন তোমায় বলেছিলাম যে আমার কপালে সুখ নেই। আমার মাথা প্রচণ্ড ব্যথা করছে, অথচ তোমার ভাবিকে বললাম আমার মাথা ব্যথা করছে, একটু মালিশ করে দাও। সে রাগ দেখিয়ে বলল, আমি পারবো না। মাথা ব্যথা করলে ট্যাবলেট খাও। কিন্তু ট্যাবলেটে তো আমার মাথা ব্যথা সারে না। তোমার ভাবির আচার ব্যবহার আমার কাছে কিছু ভালো লাগে না। আমি দুলাভাইকে বললাম, তাহলে এখন আমি আপনার জন্য কি করতে পারি দুলাভাই? উনি বলল, তুমি তো ভালো মালিশ করতে পারো, তাই বলছিলাম। আমার মাথায় প্রচুর ব্যথা করছে, তুমি আমার মাথায় মালিশ করে দিলে ব্যথাটা কমে যাবে। তুমি যদি আমায় একটু সাহায্য করো। তখন কল্পনা বলল, করে দিতে পারি, তবে একটা শর্তে দুলাভাই। আমি কল্পনাকে বললাম, কি শর্ত তোমার? আমি তোমার সকল কথায় রাজি আছি। দুলাভাই, আপনি অদ্ভুত মানুষ। আগে আমার শর্তটা তো শুনবেন, তারপর আপনার কথা রাখব। দুলাভাই তখন বলল, কি শর্ত শুনি বলো। আমি বললাম, দুলাভাই, আপনি ভাবির সাথে রাতে যা করেন, আমিও আপনার কাছ থেকে তা পেতে চাই। আমি কল্পনার কথা শুনে অনেক অবাক হলাম। আমার অনেক খুশি হলাম মনে মনে। আমি বললাম, ও এই কথা ঠিক আছে, আমি তোমার কথায় রাজি। তারপর আমি কল্পনাকে বললাম, কখন তোমার কথা রাখতে হবে? আমি বললাম, এই মুহূর্তে এবং এখনই। তারপর দুলাভাই বলল, তাহলে শুয়ে পড়ো। আমি বিছানায় শুয়ে পড়লাম। তারপর দুলাভাই আমার বিছানায় এসে বসল।
আর আমার ওড়নাটা সরিয়ে দিয়ে যা করেছিল তা আমি তোমাদের পরের পার্টে বলবো। আজকেই এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।